Hello friends, welcome back to my channel Life's Wish List Beyond Limitations. Sorry for the delay, অনেক দিন দেরি হয়ে গেল এই সাসারাম ট্যুরের লাস্ট পার্টটা আপলোড করতে। আসলে চলে গিয়েছিলাম সিকিমে, আর সেখান থেকে ফিরতে না ফিরতে কাশ্মীরের সেই নির্মম ঘটনা মনটাকে এতটাই ব্যথিত করেছিল যে ভিডিও এডিটিং করার মতো মানসিক অবস্থায় বহুদিন ছিলাম না। এখন আবার আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে, আর তাছাড়া একগাদা ভিডিও জমিয়ে রাখলে পরে সেটা আখেরে আমারই অসুবিধা করছিল। সেই কারণে মনের সাহস এবং শক্তি সঞ্চয় করে আবার শুরু করলাম ভিডিও এডিটিংয়ের কাজ। লাস্ট পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম শেরগড় ফোর্টে আমাদের অভিজ্ঞতা। আশা করি যারা এপিসোডটা দেখেছেন নিশ্চয়ই এনজয় করেছেন। শেরগড় ফোর্ট থেকে এবার আমরা চলে এলাম পাশের ড্যামটায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, যে ড্যামটা দেখা যাচ্ছিল শেরগড় ফোর্টের একদম উপর থেকে, সেই ড্যামের দিকে এবার আমরা চলতে শুরু করেছি। জায়গাটা এত সুন্দর লাগছিল যে মানে কি বলবো। আর তখন জাস্ট সানসেটের টাইমটাও হয়ে এসেছিল, খুব ভালো লাগছিল চারপাশটা। अच्छा, कितने करके बोल रहे हैं? আমরা এখন করমচাঁদ যে ড্যামে নৌকোবিহার হয় সেখানে যাচ্ছি। টিকিট কেটে ফেলেছি 50 টাকা করে পার হেড। একটুখানি নিচের দিকে যেতে হবে, যেখানে ঘাট রয়েছে সেই দিকে এখন যাচ্ছি। চলে এসেছি ঘাটে। বেশ অনেকটা সুন্দর বা দেখা যাচ্ছে এখান থেকে। বোট দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি 30 জন মতো হলে তারপর বোট ছাড়া হয়। মোটামুটি তো ভর্তিই দেখছি। আশা করছি খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বাবা, পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে শেরগড় ফোর্টে চড়ে। শেরগড় ফোর্টটা দেখছি এখান থেকে দেখা যায় কিনা। অবভিয়াসলি দেখা যাওয়ার তো কথা, তার কারণ ফোর্ট থেকে তো আমরা এই পুরো ড্যামটা দেখতে পাচ্ছিলাম উপর থেকে। এখান থেকেও নিশ্চয়ই দেখা যাবে। ওই যে পাহাড়টা রয়েছে, প্রচুর কেওস হচ্ছে এখানে, কিছু করার নেই। যে পাহাড়টা রয়েছে, পাহাড়ের উপরেই আমরা ঘুরে এসেছি এক্ষুনি। ওখান থেকে ড্যামটা খুব ঝাপসা লাগছিল, এখান থেকে ফোর্টটা খুব ঝাপসা লাগছে। দেখুন, এই যে দেখা যাচ্ছে। ব্যাটারিও আবার কমে গেছে, এর থেকে বেশি কিছু করতে পারছি না।
করমচাঁদ বাঁধ হলো বিহারের রোহতাস জেলার একটা বাঁধ। এটা দুর্গাবতী জলাধার প্রকল্পের একটা অংশ। আর 1966 সালের দুর্ভিক্ষের পরে সেচের জন্যই কিন্তু এটা মেইনলি তৈরি করা হয়েছিল। এই বাঁধটির উচ্চতা 46.3 মিটার এবং দৈর্ঘ্য 1615.40 মিটার। এই বাঁধটি 2014 সালের 15 অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী জিতান রাম মাঞ্জি দ্বারা উদ্বোধন করা হয়েছিল। আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে বাঁধ থেকে ডান দিকে একটা প্রধান খাল বেরিয়ে গেছে। সেই খালের দৈর্ঘ্য 34.08 কিলোমিটার এবং ডান দিকের এই মূল খালের দৈর্ঘ্যটা 22.6 কিলোমিটার। কিন্তু এই মুহূর্তে যখন আমরা সেখানে গিয়েছিলাম তখন কিন্তু সেই খালে একটুও জল ছিল না, একদম শুকনো ছিল খালটা। এই বাঁধের মাধ্যমেই রোহতাস জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের সেচের সুবিধা দেওয়া হয়েছে। আর পর্যটকদের জন্য এই বাঁধটাও এখন একটা বেশ আকর্ষণীয় স্থান। রোহতাস জেলার সবচেয়ে পছন্দের যে পর্যটন স্থানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটাও একটা। এটা চেনারির কাছে অবস্থিত, সাসারাম থেকে কিন্তু প্রায় 35 কিলোমিটার দূরে। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এবং মনোরম। তাই আমরা যখন এই বোটিংটা করছিলাম সেই সময়টায় সানসেটটা আমরা ভীষণ ভালোভাবে কিন্তু এনজয় করতে পারছিলাম। তবে একটা জিনিস এক্ষেত্রে উল্লেখযোগ্য যে ওখানে যতজন না পর্যটক ছিলেন তার থেকে বেশি ছিলেন কিন্তু স্থানীয় মানুষেরা। অর্থাৎ শুধুমাত্র বাইরে থেকে যে পর্যটকরাই এখানে আসেন এমনটা নয়, এখানকার স্থানীয় বা লোকাল লোকেরাও কিন্তু বিকালবেলাটা উপভোগ করার জন্য এই ড্যামে আসেন এবং বোটিংয়ের মজা নেন। তো যেটা বলছিলাম, এই বাঁধ তৈরি হওয়ার একটা ইতিহাস রয়েছে। 1966 সালের ভয়াবহ দুর্ভিক্ষের পর রোহতাসের যে সমভূমি অঞ্চলটা ছিল সেখানের অসেচযোগ্য এলাকাগুলিতে সেচের জন্য দুর্গাবতী জলাধার প্রকল্প পরিকল্পনা করা হয়েছিল। সে সময়ের যিনি কৃষিমন্ত্রী ছিলেন AR কিদওয়াই এবং সেচ মন্ত্রী KL রাও দুর্গাবতী বাঁধের স্থান পরিদর্শন করেন এবং এর নির্মাণের জন্য সবুজ সংকেত দেন। দেখুন, দূরে উপরে দেখা যাচ্ছে শেরগড় ফোর্টের কিছু অংশবিশেষ। আমরা কিন্তু একটু আগে ওখান থেকেই ঘুরে এসেছি আর ওখান থেকেই কিন্তু পুরো ড্যামটা দেখতে পাচ্ছিলাম। সেই দৃশ্যটাও ছিল দারুণ সুন্দর। যারা সেই এপিসোডটা মিস করেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই এপিসোডের লিঙ্কটা দিয়ে রাখবো। আবার তাহলে একটু ইতিহাসে ফিরে যাই। 1976 সালের 10 জুন তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বাবু জগজীবন রাম এই জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1977 সালে তৎকালীন সেচ মন্ত্রী সচ্চিদানন্দ সিং একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন এবং এর সমস্ত বাধা দূর করা হয়। আশা করা হয়েছিল যে 1980 সালের মধ্যে খালগুলিতে জল দেওয়া সম্ভব হবে, কিন্তু এই পরিকল্পনা বারবার ভেস্তে যায়। 2011 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট এবং মন্ত্রণালয় অবশেষে কাজের অনুমতি পায়। 2012 সালের প্রথম দিকে এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়। 2014 সালের মধ্যে এতে প্রায় 1064 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। অবশেষে 2014 সালের 15 অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী জিতন রাম মাঝি এটি উদ্বোধন করেন এবং এই এলাকার কৃষকদের আশা পূরণ হয়।
এর বহন ক্ষমতা গ্রস কমান্ড এরিয়াতে 40,131 হেক্টর এবং কৃষি কমান্ড এরিয়া 33,467 হেক্টর। এর জল ধারণ ক্ষমতা, মোট ধারণ ক্ষমতা 287.7 মিলিয়ন ঘনমিটার এবং দরকারি ধারণ ক্ষমতা 257.5 মিলিয়ন ঘনমিটার। পূর্ণ জলাধার স্তরে ডুবন্ত এলাকা 2337 হেক্টর। এই বাঁধের জলের উৎস হল কৈমুর পাহাড়ের 627 বর্গ কিলোমিটার এলাকার বৃষ্টির জল। এখান থেকেই পূর্ব ও পশ্চিম উভয় দিকে খাল কাটা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই এলাকা তথা এই পুরো রাজ্যের কৃষির ক্ষেত্রে এই বাঁধটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঁধের জলটা এতটাই স্বচ্ছ ছিল যে মনে হচ্ছিল যেন একেবারে স্নান করে ফেলি। সত্যি যদি সেরকম পরিবেশ থাকতো তাহলে হয়তো আমি ওখানে স্নানই করে ফেলতাম। আমার কিন্তু এই বাঁধে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে। অবশ্য অনেকেরই বিষয়টা বোরিং লাগতে পারে, কিন্তু আমি বলবো 50 টাকায় এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স কিন্তু কেউ হাতছাড়া করবেন না। বুঝতেই পারছেন লোকাল মানুষেরা পর্যন্ত এটা করে, সেক্ষেত্রে যদি আপনারা বাইরে থেকে যান আশা করি এই জায়গাটা ভালোই এনজয় করতে পারবেন। আবার একটু এই বাঁধের ডিটেলসের দিকে ফিরে যাই। এই বাঁধের মাধ্যমে রোহতাস জেলার চেনারি, শিবসাগর এবং সাসারাম ব্লকের 11,695 হেক্টর এবং কৈমুর জেলার রামপুর, ভাবুয়া, ভগবানপুর, কুদরা, মোহানিয়া এবং দুর্গাবতী ব্লকের 5,572 হেক্টর জমিতে সেচের সুবিধা পাওয়া যায়। এছাড়াও কুদরা ওয়েয়ার খাল দ্বারা 16,200 হেক্টর জমিতে সেচের সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন এই ড্যামটা বিহারের সামগ্রিক চিত্রে কতটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। আমরা তো জাস্ট একটুখানি ঘুরতে গিয়েছিলাম, কিন্তু লোকাল মানুষদের কাছে এই বাঁধটা কিন্তু তাদের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবেই জড়িত। আর আমি এই বোট রাইডিংটা এতটাই এনজয় করছিলাম যে এর একটা মুহূর্তও কিন্তু মিস করতে চাইনি। তাই পুরো বোট রাইডিংটাই আমি নিজের ভিডিওর মাধ্যমে ধরে রেখেছি। আপনাদের যাদের খুব বোরিং বলে মনে হচ্ছে তারা একটু স্কিপ করে করে দেখতে পারেন, আর যাদের এই বাঁধ সম্পর্কে সমস্ত ইনফরমেশনগুলো ভালো লাগছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। মোট বোট জার্নিটা ছিল মোটামুটি 20-25 মিনিটের মতো। আমরা এবার আবার যেখান থেকে রাইডিং বোটটা স্টার্ট করেছিলাম সেই স্টার্টিং পয়েন্টের দিকে আবার ক্রমশ ফিরে যাচ্ছি। খুব কাছাকাছি চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে গিয়ে এবার নেমে পড়ব। আর এই বোট রাইডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুন্দর লাগছে দেখুন এই সামনে যে পাহাড়টা রয়েছে, এত সুন্দর একটা শেপ পাহাড়টা। হঠাৎ করে দেখলে না, আমি প্রথম দেখে আমার কেমন একটা কৈলাস কৈলাস ফিলিং হয়েছিল। মানে পাহাড়টা এমন খাড়া আর মাথাটা মানে এমন শেপ চূড়াটা যে হঠাৎ করে দেখলে এই পাহাড়টা কিন্তু বেশ ভালো লাগবে। অনেকটা আমাদের এদিকের বরন্তি টাইপেরও মনে হতে পারে। বেসিক্যালি জায়গাগুলোর ভূপ্রাকৃতিক রূপ তো একই ধরনের, তাই আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জায়গাগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু এই জায়গার বেশ মিল পাওয়া যায়। আমার সাসারাম ট্যুরের এটাই তো শেষ পর্ব, আর এই এপিসোডটাও প্রায় শেষের দিকেই চলে এসেছে। তাই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, নেক্সট যে সিরিজটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে রিসেন্ট সিকিম ট্যুরের। আমি জাস্ট এই এপ্রিল মাসে 2025-এর এপ্রিল মাসে সিকিম থেকে ঘুরে এলাম। আর জানেনই এখন যে হঠাৎ হঠাৎ
উত্তর সিকিম কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো পূর্ব সিকিম বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে ঘুরে এলাম, কিভাবে এনজয় করলাম, সেটা নিয়ে এইবারের নেক্সট সিরিজটা হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি তো ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে। সেই সিরিজটার প্রস্তুতি নিতে হবে এবার আমাকে, তাই এই পর্বের মাধ্যমে আমি সাসারাম সিরিজটা কিন্তু শেষ করছি। যাই হোক, কথায় কথায় আমরা একেবারেই ঘাটের কাছে চলে এসেছি। আর যত ঘাটের কাছে চলে এসেছি ততই দেখুন আস্তে আস্তে যেন বোটের গতি কমে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমিও ভাবছিলাম যে আরেকটুখানি বোট রাইডিংটা চলুক। সত্যি এতটাই ভালো লাগছিল যে খুব এনজয় করেছি আমি। অ্যাটলিস্ট এই বোট রাইডিংটা কিন্তু বেশ এনজয় করেছি। যাক, আমাদের বোট রাইডিং এবার শেষ, ঘাট চলে এসেছে, এবার নেমে পড়তে হবে আমাদেরকে। अभी कितने করমচাঁদ ড্যাম দেখে আমাদের একটা গুহার ভেতরে শিব মন্দির দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটা বন্ধ থাকায় সেখানে আমাদের আর যাওয়া হয়নি। আমরা সোজাসুজি সেখান থেকে চলে গিয়েছিলাম সাসারামে। আর আগেই বলেছি, সাসারামে সেই দিনই সন্ধ্যাবেলায় আমাদের কলকাতায় ফেরার বাসের টিকিট কাটা ছিল, তাই সন্ধ্যাবেলায় ঠিক আমাদের হোটেলের সামনে থেকেই কিন্তু আমরা বাসে উঠে পড়েছিলাম। বাস জার্নিগুলো কিন্তু বেশ ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মতো বা এই সিরিজের মতো আমি এই সাসারাম ট্যুরটা শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে, যেমন বললাম, খুব তাড়াতাড়ি আবার আমার সিকিম ঘোরার সিরিজটা নিয়ে। আর বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল কীভাবে যে চলে এলাম এক রাতের মধ্যে এত কমফোর্টেবলি, যারা ট্রেনের টিকিট পাবেন না তাদের জন্য এই বাস জার্নি আমার তো মনে হয় আদর্শ। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ।